খান করে ওইদিকে যাও, বোর্ডে যাতে দেখা যায়। আর কাছে বসা যাবে না, আমি কি বললাম যে একটু দূরে দূরে বসো, তাহলে যেটা ভালো হবে। এখন আমরা এই কয়টা অধ্যায় আয়ত্ত করবো, যে কয়েকদিন লাগে সেই কয়েকদিন, এতে আমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে এবং গ বিভাগের সব প্রশ্নের জবাব দেওয়া যাবে। আর এই অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো করতে যে সমস্ত কথাবার্তা বা ছোটখাটো ক্যালকুলেশন গুলো আসবে, সেটা ক বিভাগের প্রশ্ন। বিষয়টা কি বোঝা গেল? আমি বলছি অধ্যায় ভিত্তিক বই দিকে দিকে আমি লিখিনি, আমাদের গ বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো ঠিক তার মূল টপিকসটা আমি তুলে ধরেছি, যে এই এখান থেকে এই অঙ্কটা দেখাচ্ছে অধ্যায়ে 5 নম্বর অধ্যায়ে ওইটা আছে, এইটা হয়তো 4 নম্বর অধ্যায়ে আছে, কোনোটা হয়তো 7 নম্বরে আছে। সেটা তোমরা বাসায় যে পড়াশোনার সময় ওই বিষয়টা খেয়াল করবা, যে এই অধ্যায়টা মানে এই টপিকসটা স্যার এই অধ্যায়ের আলোচনা করেছে। আর পড়ার সময় একটা জিনিস খেয়াল করবা, ইঞ্জিনিয়ারিং মেথডের প্রত্যেকটা লাইনই হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা কোনো অন্য কোনো ভাবে লেখা নাই। কিন্তু আয়ত্ত করা বা পরীক্ষায় প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে ঠিক যে প্রশ্নগুলো বিভিন্ন সালে এসছে না, দেখবো যে এখন বইতে বলা থাকে যে এই প্রশ্নটা এই এত সালে এসছে, আগে ওইগুলো আয়ত্ত করে, সেটা ক বিভাগে হোক আর খ বিভাগে। আর গ বিভাগের কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা নাই, কারণ একটা টপিক্সের এগেইনস্টে বই যে কয়টা উদাহরণস্বরূপ অঙ্ক দেয়, এছাড়া অনেক অঙ্ক তৈরি করা যায়। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, যে এমন একটা থিম তোমাদের তৈরি করে দেবো যে যে কোনো ধরনেরই অঙ্ক আসুক না কেন তোমরা সেটা সমাধান দিয়ে আসতে পারো। এটার জন্য প্র্যাকটিস সেশনের জন্য বইয়ের উদাহরণস্বরূপ অঙ্কগুলোকে তুমি প্রাথমিক পর্যায়ে আয়ত্ত করার মন মানসিকতা তৈরি করবে, এটা ঠিক। কিন্তু মৌলিক থিমটা মানে কিভাবে হলো বা কি বিষয়, এইটা আমি ক্লিয়ার করে দেবো, বোঝা গেছে? যাতে ওইটাকে নাড়াচাড়া করলে তুমি নিজেই দেখবা যে একাধিক অঙ্ক তুমি নিজেই তৈরি করতে পারছো। বইয়ের ওই উদাহরণের ওই 5টা অঙ্ক মানে কিন্তু অঙ্ক না। ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাই হচ্ছে থিমটা কি বলছে, আমি এটার থেকে কি বুঝলাম, এইবার এটা থেকে বিভিন্ন যে জিনিসগুলো পাওয়া যায় সেটা। তাহলে আমাদের এই সাবজেক্টের টপিকগুলো কি বোঝা গেল কিনা? আমি বলতে চাচ্ছি কি, আমরা এই কয়টা অধ্যায় থেকেই এমন ভাবে আয়ত্ত করব যাতে এই অধ্যায়গুলোর মাধ্যমে আমি গ বিভাগ তো সম্পূর্ণ করবই, পাশাপাশি এই অধ্যায় ভিত্তিক ছোটখাটো ক্যালকুলেশন, আলোচনা ইত্যাদির দ্বারা আমরা সিলেবাসের সব অংশই সম্পূর্ণ হয়ে যাবে। আর কিছু অধ্যায় আছে তোমাদের, সেটা হচ্ছে চারিপাশে দৃশ্যমান অবস্থানের পরিপ্রেক্ষিতে, যেগুলো ইনস্ট্যান্টলি আমি মানে তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে যে এখানে গাণিতিক কোনো বিষয় নেই, যেগুলো দৃশ্যমান জিনিসগুলো কার কি নাম কি কাজে ব্যবহার হয়। দৃশ্যমান জিনিস মানে একটা টাওয়ার হয়তো গেছে হাই ভোল্টেজ লাইনে, তাহলে দৃশ্যমান বলতে কি, ওই টাওয়ারটা এটাও একটা দৃশ্যমান জিনিস, তারটা কিভাবে আছে এটা একটা দৃশ্যমান জিনিস, কিভাবে ব্যবস্থাপনা করা আছে এটাও একটা দৃশ্যমান জিনিস। কি কথাগুলো বোঝা যাচ্ছে? তাহলে দৃশ্যমানের কিছু জিনিস এগুলো কিন্তু বইতে আছে, সে বইতে থাকাগুলো ওইগুলো তখন আমাদের করতে হবে কি, এমনি তোমরা নিজেরা পড়বা, তাহলে দেখবা যে ক খ বিভাগের বিষয়গুলো আয়ত্ত হয়ে যাচ্ছে। এইবার আমি বলি যে আমার এই সাবজেক্টের পাশাপাশি তোমাদের যে অন্যান্য সাবজেক্ট আছে, থিমটা ঠিক এইভাবেই কাজে লাগাবে, যে আগে গ বিভাগের প্রস্তুতিটা যদি তুমি সম্পূর্ণ করে নিতে পারো, তাহলে আশা করি ওই অধ্যায় ভিত্তিক আলোচনার ক খ বিভাগ তোমাদের নিয়ে হয়ে যাওয়ার কথা, ম্যাক্সিমামটা হয়ে যাবে। হয়তো কিছু কিছু অতিরিক্ত সংযোজন বিয়োজন করা লাগতে পারে, সেটা হচ্ছে বিষয়। এইবার আসা যাক যে আমি যে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো মানে গ বিভাগকে সামনে রেখে যে 5টা 6টা প্রশ্নের জবাব দিতে হয়, তারা কি অবস্থানে আছে বা কিভাবে আমি এইগুলোকে আয়ত্ত করব। পরিবহন লাইনের কপার তারের আয়তনের তুলনা করা, এই বিষয়টা মনে হয় যদিও অনেক দিনের
ব্যবধান হয়তো মনে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, না থাকাটাই স্বাভাবিক। এই আলোচনাটা থেকে গ বিভাগের একটা প্রশ্ন আসেই প্রতিবার, যাকে বলা হয় যে বিটুবাই তাদের প্রশ্নচ্ছেদের উপরে ভিত্তি করে আইকনটা কোন পদ্ধতিতে ভালো হবে বা মন্দ হবে। এটা কেলভিনের সূত্র, এগুলো আর কিছুই বলা হয়নি। এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের দৃশ্যমান অবস্থানের পিছনে বিজ্ঞানীদের যে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোর আলোকে আমাদের কাছে যেটা এসছে হঠাৎ করে এই ধরনের আসেনি। এর পেছনে অনেক সময় সাধনা গেছে, ভবিষ্যতে আরো এর পেছনে অনেক সময় সাধনা ব্যয় করা হবে। তারপর এই দুইটা মিলে মাঝে মধ্যে এই দুইটা থেকে দুইটা অঙ্ক আসে, বা দুইটা মিলে একটা আসবে, এটা নিশ্চিত। আগে টপিক গুলোকে আমি বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে কেলভিনের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ। এটা প্রশ্ন আসুক বা না আসুক আমাদের চাকরিগত জীবনে বা বিভিন্ন পর্যায়ে এবং ইঞ্জিনিয়ারিং এর, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটার উপস্থিতি, এটার ব্যাখ্যা, এটার প্রয়োজনীয়তা আয়ত্ত করা অতীব বাঞ্ছনীয় বিষয়। আমাকে এটা করতেই হবে, কারণ পাওয়ার ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দেখাবো। পরিবহন লাইনের ঝুল আমি সংক্ষেপে লিখেছি স্যার। এটা দৃশ্যমান অবস্থায় যেটা আমরা দেখতে পাই, কেন এটা আছে, কিভাবে আছে, যেহেতু বাস্তবতায় এটা থাকবেই, এটা ব্যতিক্রম করা যাবে না। ব্যতিক্রম করা মানে কি, যে তাকে ঝুলিয়ে ঝুলিয়ে না নিয়ে যে আমি যদি স্টেজ আকারে নিয়ে যাই, এটা আমি নিয়ে যেতে পারবো না। এটা নিয়ে যেতে গেলে পারে অনেক অসুবিধা আছে। তাহলে সেই ঝুলিয়ে যে নিয়ে যাব, আমি ঝুলিয়ে দেবো কেন, কি পরিমাণে ঝোলাবো, কেনই বা ঝোলাবো, ঝোলাকে গেলে পরে সেখানে কি কি বিষয় আসে, তার উপরে এখান থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে। তাহলে দেখো হইল কয়টা, এক। এই দুইটা থেকে দুইটা প্রশ্নও হয়, আর না যদি হয় তাহলে একটা তো হবেই। তাহলে এক, এই দুইটা মিলে একটা, দুইটা, আর এই একটা, তিনটা গেল। এটা সাসপেনশন টাইপ ইনসুলেটর। সাসপেনশন কথাটার মানে হচ্ছে কি, ঝুলন্ত, ঝুলিয়ে রাখে। তাহলে এটা ঝুলিয়ে রাখে, এটা দেখেছি কিনা? হ্যাঁ, যে কোনো টাওয়ারের বডিতে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, ইনসুলেশন গুলো ঝুলিয়ে আছে। তো কি আরো ঝুলিয়ে দিয়েছি, এবং খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে ওখানে চাকতির নাই ডিস্ক আকারের একটার সাথে একটা লাগানো এইভাবে থাকে। একটু খেয়াল করলে দেখতে পাবো, ঠিক আছে? দৃশ্যমানটাকে যদি একটু চেনা জানার লক্ষ্যে তুমি তাকাও, সাধারণ লোকের নজর না দিয়ে ইঞ্জিনিয়ারিং লোকের নজর দিলে, তাহলে দেখবে যে চাকতি টাইপের একটার সাথে একটা, একটার সাথে একটা লাগানো আছে। এইগুলো কেন দেয়া আছে, কয়টা দিতে হবে, বা এটা দেওয়ার কাজই বা কি, এখান থেকেও প্রতি বছরে একটা করে অঙ্ক আসে। তাহলে তুমি হিসাব করো, যার ব্যতিক্রম হবে না, এক, এই দুইটা মিলে একটা, তাহলে দুইটা হলো, তিন, চার। 5 নম্বর একটা, 5 নম্বর অঙ্ক হতে পারে, 5 নম্বর কোন গাণিতিক ব্যাখ্যা টাইপেরও জিনিস হতে পারে। তারপরও আমি আরেকটা জিনিস বলছি, এইটা স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইন। আমি টপিকসের জ্ঞান দিচ্ছি, বিশ্লেষণ কিন্তু টপিকসে ঢোকার পর আমার অনেক কথা আসবে। এক একটা টপিকসে বা একটা অধ্যায়ের অঙ্ক করতে গেলে হঠাৎ করে তুমি অঙ্ক করতে পারবা, সম্ভব? তাহলে তার আগে পিছিয়ে অনেক কথা বলতে হবে। সেই কথাগুলো কিন্তু তখন মনোযোগের সাথে শুনবা। এই জন্যই যে ওইটাই তখন তুমি বইয়ের বিভিন্ন ক খ বিভাগের প্রশ্ন করতে যাবা, তাতে তোমার কাছে সন্দেহ না থাকে। ওই শুনিয়ে নিয়ে বিষয়টাকে আয়ত্ত করে ফেলবা। এই স্বল্পদৈর্ঘ্য পরিবহন লাইন ক্যালকুলেশন, তার মানে একটা হিসাব নিকাশ। আর এই লাইনটা কি হিসাব নিকাশ করবে? তো হিসাব নিকাশ কি, আমরা সাধারণত হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোকে হিসাব নিকাশ করি। এই হিসাব নিকাশ হচ্ছে
আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো বিষয়ের উপরে কয়েকটা হিসাব নিকাশকে আমরা প্রায় মানে বিবৃতি দিয়ে থাকি। যেমন দেখো, কখনো কোনো সিস্টেমে এটা একটা হিসাবের কথা বলা হয় দক্ষতা, বুঝতে পারছো? তারপরে কি ভোল্টেজ রেগুলেশন, এই কথাগুলো কিন্তু আমাদের সাবজেক্টে শুধু এটা বলে কথা না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো বোঝা বা আয়ত্তের লক্ষ্যে এই ধরনের টপিক সমূহ আমাদেরকে অবগত হতে হয়। আবার হচ্ছে কি লাইন লস, দেখো কথাগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু অজানা কথা না, যে হ্যাঁ এই নাম তো আমি শুনেছি। কোনো জিনিসের দক্ষতা বার করতে হয়, কোনো জিনিসের ভোল্টেজ রেগুলেশন বার করতে হয়, কোনো জিনিসের লস বার করতে হয়, এগুলোকে আমরা করিনি। তো এই কাজগুলোকে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক কথায় বলা হয় ক্যালকুলেশন। আমরা যখন ছোটবেলায় যোগ বিয়োগ গুণ ভাগকে হিসাব নিকাশ করা বলি না, হিসাব নিকাশ করা, কত আসলো কত গেল কত থাকলো ইত্যাদি, তাহলে সেই কাজটা করতে হলে কি করতে হয়? যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো ভাগ করি, তারপর তো রেজাল্ট বলতে হয়। তাহলে আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ কথাটা আমাদের হচ্ছে এই জাতীয় কথাগুলোকে আমরা বলি আমাদের সিস্টেমের ক্যালকুলেশন। না বুঝলে কথাগুলোকে জিজ্ঞাসা করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে বুঝলাম না বা ইত্যাদি। দক্ষতা, আমি শুধু দক্ষতা লিখেছি, এর আগে কোনো শব্দ লিখে দিলে তার দক্ষতা হয়ে যায়। যেমন আমি যদি মোটর বলি তাহলে মোটরের দক্ষতা হবে, আমি যদি ট্রান্সফর্মার বলি তাহলে ট্রান্সফর্মারের দক্ষতা হবে, আমি যদি ট্রান্সমিশন লাইনের বলি তাহলে ট্রান্সমিশন লাইনের দক্ষতা হবে। কি বুঝতে পারছো কথাগুলো? তাহলে দক্ষতা সম্বন্ধে জ্ঞান অর্জন করা। ভোল্টেজ রেগুলেশন, এইটাকে আমরা বুঝি কিনা? রেগুলেশন কথাটা মানে বাংলা হিসাব হচ্ছে কি দিচ্ছ আর কি পাচ্ছ, দেওয়ার সাপেক্ষে তার মানটা কতটুকু, আমি কত দিয়ে কত পাচ্ছি, তাহলে দিচ্ছি কত, তার তারতম্যগত দিক। শুধু বিয়োগ ফলটাই না, কিন্তু মানে কত দিচ্ছে আর কত পাচ্ছি, দিচ্ছি 10 পাচ্ছি 8, 2 কিন্তু রেগুলেশন না, দেওয়ার সাপেক্ষে কত পাচ্ছি সেটা হবে রেগুলেশন। এটা আমরা যখন অধ্যবসায়ী হব আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা লসের কথাটা কি, যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে লাইন লিখেছি, লাইন কথাটা তুমি তুলে দাও, মোটর লেখো তাহলে মোটরের লস হবে, তুমি যদি ট্রান্সফর্মার লেখো তাহলে ট্রান্সফর্মারের লস হবে। কথাটা বোঝাচ্ছে? এইভাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই বিষয়গুলো, অর্থাৎ একটা বিষয়ে জ্ঞান অর্জনের অন্তর্নিহিত কথাগুলোর আয়ত্তের লক্ষ্যে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং কিছু ক্যালকুলেশন করে থাকি, সেই ক্যালকুলেশন গুলো বললেই বুঝতে হবে এই জাতীয় কিছু হিসাব নিকাশ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, বা হিসাব নিকাশটা আমি করতে পারি কিনা, এই দুইটা মিলেই এক কথাই হচ্ছে ক্যালকুলেশন। এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে আমরা 5টা প্রশ্নের আলোচনা করলাম। আরো যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে টপিকসের মধ্যে থেকে বড় বড় জাতীয় কিছু গাণিতিক ব্যাখ্যা, কিছু প্রমাণ, ঠিক আছে, এইগুলো দিয়ে আবার প্রশ্ন হতে পারে। তাহলে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা মূলত 1, 2, 3, 4, 5, 6টা অধ্যায় যদি ঠিক 10টা দিন আমরা সঠিকভাবে সময় দিই, আমার মনে হয় 10-12 দিনে আপাতত পরীক্ষায় তোমাকে কোনো বিভ্রান্তিতে ফেলতে পারবে না। আর এখন যেটা করতে হবে, যেহেতু গভর্নমেন্ট এখনো কিন্তু আমাদের উন্মুক্ত করেনি, আর উন্মুক্ত করার বিষয়ও না, কারণ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করছি। আমরা সবাই বুঝতে পারছি কিন্তু করতে পারছি না কিছু। তো সেই লক্ষ্যে তোমরা কিভাবে ইয়ে করবো, আমি যেমন যেটা মনে করছি যে অনেকে মানে ওই যে জুম সিস্টেম হোক বা যেভাবে হোক একটা ক্লাস নিচ্ছে, এইটা আমার বোর্ডে না লিখে বুঝাই আমি এই ক্লাস নিয়ে আমার কোনো লাভ হবে না, সময়টাই নষ্ট হবে। হবে কি, আমি টপিকসের আলোচনা করতে পারবো, কিন্তু সম্ভাব্য সমস্যার সমাধান দেয়া এটা তোমার জন্য সম্ভব হবে না। এটা আগে বুঝতে হবে, না বুঝলে তুমি সমাধান কখনোই করতে পারবে না বা দিতে পারবে।
যার জন্য আমি একটু আলোচনা করেছিলাম। তবে তারপরেও এখনো ঝুঁকিপূর্ণ আছে। আমি যে কালকে ক্লাস নিতে পারবো এমন না। যদি আমাকে কর্তৃপক্ষ জানিয়ে দেয় যেন ওইভাবে ক্লাস নেন না, আপনার ওই ক্লাস থেকে আপত্তি হচ্ছে, তাহলে আমাকে বন্ধ করে দিতে হবে। যে না, আপনাকে তো গভর্নমেন্ট বলেনি যে এইভাবে ক্লাস নিতে, বলেছে নাকি আমাদের? আমি শুধু তোমাদের স্বার্থের দিকে তাকি। যেহেতু পরীক্ষার একটা ডেট চলে এসছে, আমার ছেলের কেউ কিচ্ছু পারবে না, অসম্ভব ব্যাপার। এটা সম্ভব না, তাহলে তো বাড়ি বসে বসে ইঞ্জিনিয়ারিং হয়ে যেত। এটা সম্ভব নাকি? অন্য কিছু সাবজেক্টে সম্ভব, যেটা নন মানে টেকনিক্যাল সাবজেক্ট, সেগুলো এমনি পড়িয়ে হয়তো সম্ভব। কিন্তু এসি মেশিন, টিডি, এই ধরনের যে বেজ সাবজেক্টগুলো, মানে ইলেকট্রিক্যালের বেজ, এগুলো কখনো একদম স্যারের কাছ থেকে মূল থিম না নেওয়া পর্যন্ত তোমার ওই জ্ঞান অর্জন কিছুই হবে না। মুখস্থ এগুলো কখনো ইঞ্জিনিয়ারিং হয় না। বোঝাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটা বুঝতে হবে। তারপরে ঝুঁকিতে আসি, জানি না কালকে ক্লাস নিতে পারবো কিনা। যদি রেসপন্স কেউ কোনো ইয়ে না করে, কারণ কেউ হয়তো চুপ করে লাগিয়ে দিল যে ওই স্যার ক্লাস নিচ্ছে, দেখছে না অনেকে, তখন না, ও আর পেল না। তো বিষয়টা এমনও হয়ে যেতে পারে। তোমাদের উচিত হবে, তোমাদের যারা নিকটবর্তী বন্ধু আছে, বন্ধুত্ব উপকার করা দরকার। সেই জন্য এটাকে হয় শেয়ার করে হোক বা তাকে ডেকে নিয়ে এসে বুঝাই হোক, যেভাবে হোক, তখন তোমরা সেগুলোকে আয়োজন করার চেষ্টা করবে। বোঝা গেছে? আচ্ছা, আজকে আমি খুব ডিটেলসে তোমাদের যাবো না। তোমাদের একটা মানসিক প্রস্তুতিটা আগে আজকে দেবো। আমি কালকে থেকে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আসবো, কারণ ডাস্টার ফাস্টার কিছুই এখানে নাই। হ্যাঁ, এইগুলো আমার লাগবে। ওই ক্যামেরাটা দাও, ওই কর্নারে দেখছি, ওই তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এই জিনিসটা, আমরা অন্যান্য অধ্যায়ের কথাগুলো আদৌ শুনি, পার্থক্যমূলক কথা বলছি। অন্যান্য অধ্যায়ের কথাগুলো আমরা আদৌ শুনি, আর এইটার কথা শুনেছি কিন্তু মনে নাই অনেকদিন ব্যবহারের কারণে। বিষয়টা কিন্তু এই আলোচনা করলে আমরা এই অধ্যায়ে আলোচনাটা দিই, মনে হয় শুরু করা ভালো, নাকি নতুন জায়গা থেকে শুরু করব? কারণ এটা কিন্তু নিশ্চিত এতগুলোর ভেতরে আবার একদম আসবেই 100% যে অধ্যায়গুলো, এই একটা, এই দুইটা থেকে একটা, এই একটা, এই একটা, এই চারটা কিন্তু তুমি নিশ্চিত ধরে রাখো, এর কোনো ব্যতিক্রম হবে না। এইটা, এই দুইটা থেকে একটা, বা ভাগ্য ভালো থাকলে আবার দুইটা থেকে দুইটাও হতে পারে। এই একটা, এই একটা, তাহলে 1 2, এই দুইটা থেকে একটা, তাহলে 3, আর এই একটা। বোঝা গেছে কথা? তাহলে আমরা পূর্বে এই অধ্যায়টাই আজকে একটু ঝালিয়ে নিই, ঠিক আছে? আর যেহেতু আর এইগুলো আসলে কি, এগুলো সময় দিতে হয়। একটা জিনিস পারার পেছনে কিন্তু অধ্যবসায়ী মারাত্মক ভূমিকা পালন করবে। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং, আমি বারবার বলছি যে এখানে বুঝে জিনিসটা আয়ত্ত করার জন্য তোমাকে সময় দিতে হবে। এমনি এমনি কখনোই হবে না, আর ওই বই পড়ে তো কখনোই সম্ভব নয়। বইটা হবে কি, আমি যা জানি বইয়ের সাথে মিল রেখে জ্ঞানটাকে আয়ত্ত করা। কিন্তু আমি জানি না কিছু, বই পড়িয়ে ফেললাম, আমি জ্ঞান নিয়ে ফেললাম, এটা তো সম্ভব। তবে হ্যাঁ, বই পড়তে হবে কি কারণে, যে আমার জ্ঞানটা ঠিক আছে কিনা তাদের সাথে আদান প্রদান করা, বা নতুন কিছু জিনিস জানার সময় মানসিকতায় ভালো। মানে আমরা টপিকসের কিছু এই জায়গাটা নিয়ে আসলাম কি কারণে, যে যদি কোনো আপত্তিকর অবস্থা না আসে, তাহলে এখানে আমি ম্যাক্সিমাম ছেলেকে নিয়ে যদি আজকে এখানে ওই জায়গায় জায়গায় বসাই দিই, তাহলে হবে কি, সবাই উপকৃত হয়ে যাবে একবারে। মানে তোমাকে আর বলা লাগবে না। আবার তোমার উপকার কি,
তুমি যে একটা জিনিস সবসময় সব সুন্দরভাবে বুঝেছো তাও না, দেখেছো অন্য একটা বন্ধু তোমার থেকে একটু ভালো বুঝেছে ওই জায়গাটা, ওই তার সাথে নলেজের শেয়ারিং করলে তোমার কাজটা ভালো হয়ে যাবে। কারণ ইঞ্জিনিয়ারিং জিনিসটাই হচ্ছে নলেজের শেয়ারিং করা। ওই শুধু আবদ্ধ থাকলে হবে না, যা তুমি জানো বুদ্ধি বলো, একে অপরের সাথে আদান প্রদান করো, তাতে দেখবা যে জ্ঞানটা বাড়ে ভালো। আর এই বোর্ডে তো হবে না গো, এর তো প্রথমত হচ্ছে পরিবহন লাইন। এইটা আমরা চিনি কিনা? পরিবহন লাইন যেটা, কোনটাকে আমরা পরিবহন লাইনই বা বলবো? আমাদের লাইনের কিন্তু ভাগাভাগি আছে। যেমন এই লাইনের আগে লিখেছি পরিবহন লাইন, আবার এই লাইনের আগে কিছু লিখলে আর এক লাইন হয়ে যাবে, এই লাইনের আগে আবার কিছু দিলে আর এক লাইন হয়ে যাবে। মনে বুঝতে পারছো না? এটা একটা পরিবহন লাইনের আগে কি কথা লেখা? পরিবহন। আমি প্রশ্ন করেছিলাম যেই লাইনটা আমরা চিনি, এবার কিভাবে চিনি? চেনাটা কিভাবে? একদম বাংলা কথা, টাওয়ারের উপর দিয়ে যে লাইনটা গেছে, আগে পরিবহন কথাটাকে ভাঙতে হবে। পরিবহন কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, এই জিনিসটাকে তো বলে পরিবহন। কি জিনিস নিয়ে যাচ্ছে আমি মনে রাখি, কিসে পরিবহনটা, কিসে? পাওয়ার। ইয়েস, অর্থাৎ শক্তির পরিবহন। শক্তিকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাও। শক্তি আর এক জায়গা থেকে আর এক জায়গায় না নিয়ে আসলে তুমি কি শক্তির ব্যবহার করতে পারবে না? এটা খুব সাধারণ বিষয়। আমি যে লাইটটা ইলেকট্রিসিটির এই সুবিধাটা নিচ্ছি, তো আসা কোথা থেকে? এই আসার জন্য মধ্যস্থকারী মাঝখানের যে ব্যবস্থাপনা, কোথায় সেটা? এই ঘরের আশপাশটাকে পরিবহন লাইন বলা হচ্ছে না, এটা হচ্ছে কোথায়? ওই যে মাঠ ঘাট দিয়ে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এটা সচরাচর বুঝিয়ে দিচ্ছি আমি জিনিসটা। এটাও পাশে যেটা আছে এটা ওয়ান কাইন্ড অফ পরিবহন, কিন্তু তাকে আবার একটা আলাদা নাম দিয়ে ওই পরিবহন লাইনকে আমরা কিন্তু বুঝছি। মনে কথা ক্লিয়ার হচ্ছে না? শক্তিটা মনে করো ভেড়ামারা পাওয়ার প্ল্যান্ট তো বোঝো, তাহলে ওখানে ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টে কি হয়? শক্তি উৎপাদন। কার মাধ্যমে হয়? ট্রান্সফরমার কোনো শক্তি উৎপাদন করে না। ট্রান্সফরমার কোনো শক্তি উৎপাদন করে না, সে শক্তির স্থানান্তর ঘটায়। কমও করে না, বেশিও করে না। দেখো এর ভেতরে মাইক্রাস আছে, সেম রাখবে, কিন্তু এই সেম রাখার জন্য সে করে কি? তারের, আরে কারেন্ট ভোল্টেজ তো পরে ইলেকট্রিক্যাল থিং, তারের আকৃতিগত পরিবর্তন ঘটায় সে। মানে বুঝতে পারছো না? তারের আকৃতিগত পরিবর্তন, চিকন আর মোটা, সোজা কথা, আর পেঁচানো, বেশি প্যাঁচ দেয়া, কম প্যাঁচ দেয়া। তো কেন এটা করা হয়? এটার উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্যান্সটার মানকে কম বেশি করে ফেলেছে। আর রেজিস্ট্যান্স এমন একটা জিনিস, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এত কথার ভেতরে যে সব থেকে বড় চিন্তা ভাবনার বিষয়বস্তু, ভোল্টেজ না, কারেন্ট না, পাওয়ার না, এনার্জি না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এ খুব মারাত্মক খারাপ জিনিস, এর নিয়েই যত চিন্তা ভাবনা। এবং দেখো বিজ্ঞানী ওহম, সে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওই তার নামকে কিন্তু ওর একক হিসাবে ব্যবহার করেছে। অন্য কারো কারেন্টের সাথেও দেয়নি, ভোল্টেজও দেয়নি, এনার্জিতেও দেয়নি, পাওয়ারেরও দেয়নি। সে কার এককটা ব্যবহার করেছে?
রেজিস্ট্যান্সের এককটা ওহম। সে নিজেও জেনে গেছে যে এ এমন একটা ভেজাল জিনিস, যে এই ভেজাল কার মোবাইল আমার মাঝখানে ওই ভেজালটা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে ওই আকৃতিগত পরিবর্তন কাজ পাওয়া। এবার সুবিধার কথা কি, একদিকে কম ভোল্টেজ, আরেকদিকে বেশি ভোল্টেজ, একদিকে কম কারেন্ট, আরেকদিকে বেশি কারেন্ট, একদিকে কম রেজিস্ট্যান্স। তাহলে বুঝলাম এটা তো করা হচ্ছে কি, ওই যে তারের পেশা। তাহলে আমি ওটা ব্যবহার না করেও কিন্তু শক্তির স্থানান্তর ঘটাতে পারি। বেশি দূরত্ব, বেশি জায়গা, বেশি পরিমাণের পাওয়ার তখন কিন্তু দরকার হয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা ট্রান্সফরমারের কথা, যদিও আমাদের আলোচনা ভিত্তিতে এগুলো বাদ দিতে নয়, যার জন্য আলোচনায় এগুলো চলে আসে। মূলত অল্টারনেটরের মাধ্যমে আমি পাওয়ারটাকে ডেভেলপ করি নাকি তাও বুঝতে পারছেন? অল্টারনেটর বা জেনারেটর, মানে এই জিনিস কি জিনিস দেখো, চিন্তা করো একটু খেলি। এটা আবার কি জিনিস? ওই যে পাওয়ার উৎপাদন করা হয়, তার মানে কি করবে? পাওয়ার জেনারেট করবে। তো করার জন্য কি করা হয়? এটা তো থিম কথা, এখন ওই থিম দিয়ে তো আর সবসময় কাজ হবে না। এবার থিমটাকে কাজে লাগে, ওটা তো একটা কথাকে বইয়ের লেখা ভাষা অনুযায়ী ছেড়ে দিয়ে একদম ছোট্ট লোকের বই পুস্তক থেকে শুরু করে বড় পর্যন্ত চলে গেছে, যে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি তৈরি করে, মানে শক্তি প্রোডাক্ট করে। এটা হচ্ছে একটা লাইনের কথা। আর হয় কিভাবে? এইবার যদি বিষয়টা আসে যে এই শক্তিটা অল্টারনেটর তৈরি করে কিভাবে, যে কথাটা বললে বা বলা আছে ওই কথাটাকে ভাঙতে হবে, যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি। এইবার যান্ত্রিক শক্তি চিন্তা, কোনটা যান্ত্রিক শক্তি? একটা অল্টারনেটরের যান্ত্রিক শক্তি কোনটা, বা জেনারেটরের যান্ত্রিক শক্তি কোনটা, বৈদ্যুতিক শক্তি বা কোনটা? আবার বলি, ইনপুটই তো তুমি চিন্তা করো, ইনপুট আউটপুট তো ইঞ্জিনিয়ারিং একটা কথা। কি চালানো হবে? এত কি চালাবো? আচ্ছা, আমি যাই বিস্তারিত না জানি, একটু সংক্ষেপে আস্তে আস্তে আসি। একটু পেছনে যাওয়া, আমি এই কথাগুলো বলছি শুধু এই সাবজেক্টের আলোচনার জন্য কিন্তু না, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজে বিভিন্ন সাবজেক্টের শেয়ারিং হিসাবে তোমাকে কাজে লাগাবে বা বুদ্ধিটা দেবে, যে হ্যাঁ আমি এটা জানি। আমি যদি ইঞ্জিনিয়ারিং 2 পয়েন্ট জানি, ওই মেজারমেন্টও করতে পারবো, জেনারেশনও করতে পারবো, কিডিও করতে পারবো, এস্টিমেশনও করতে পারবো, সবই করতে পারবো। কতটুকু বুঝতে পারবো সেটা হচ্ছে আমার জানার উপরে নির্ভর করবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর তোমাকে যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং টপিক্সের বিষয় তোমার কাছে দেওয়া যায়, তুমি যদি মূল থিমগুলো তোমার জানা থাকে, ওইটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু নিজে নিজে অনেক কিছু করতে পারবা বা বুঝতে পারবা। কিন্তু যদি থিম জানা না থাকে, রহস্য যদি জানা না থাকে, তাহলে কিন্তু জানা তোমার কাছে বিরক্তকর হয়ে যাবে, অর্থাৎ তুমি কিছু বলতে পারবে না। কি লেখা আছে কি, এমনি কে কারিগরি শিক্ষার এত দাম দেয়, ইঞ্জিনিয়ারিং কথাটার এত দাম দেয়। সেই লক্ষ্যে বলছি যে থিমগুলো সবসময়, মৌলিক থিমগুলো আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। অল্টারনেটর বা জেনারেটর যেটাই হোক, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে ডিভাইসের প্রাথমিক পরিস্থিতি। এটা মধ্য বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু পিছনের দিকে যাই, তাহলে মাইকেল ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল, সেখানে
শক্তির উৎপাদনের ভোল্টেজকে সে কিভাবে উৎপাদন করে সেই জায়গাটা বলেছিল। তো ভোল্টেজ এমনি উৎপাদন হলে এমনি এমনি হবে না, হাওয়া বাতাসে হবে না, ওখানে একটা শক্তির বিষয় আছে। রেজাল্ট কটা শক্তি, শক্তি কিন্তু কোনো মৌলিক রাশি না, শক্তি হচ্ছে একটা যৌগিক রাশি, অর্থাৎ ইলেকট্রিক্যালি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়। যেমন আমরা যেটাকে শক্তি বলছি সেটা কি পাওয়ার, তাই তো? পাওয়ার মানে কি? ভোল্টেজ এন্ড কারেন্ট I স্কয়ার আর G স্কয়ার বাই R। তাহলে তুমি দেখো একক কোনো জিনিস নাই আছে, তাহলে আমার এর ভেতরে এইগুলো যদি আমি না পাই তো এই কোন ডেভেলপ হবে না। তো তখন সে চিন্তা করেছে যে আগে আমি ভোল্টেজটাকে ডেভেলপ করব। এইবার কি জিনিস, দুইটা বিষয়, তাহলেই এটা হয়ে যাবে। একটা হচ্ছে ঘুরন্ত আর একটা হচ্ছে বলরেখার কর্তন। মনে বুঝতে পারছেন? খেয়াল করো, সেই ছোটবেলার কাহিনী আর বলরেখা, তারপরে কি এই কাজগুলো সম্পন্ন করবে কি দিয়ে? পরিবার। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, ফিল্ডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড বুঝতে পারো আবার এটা কি ফিল্ড? ছাত্র কমন রুমের ফিল্ড, একটা ক্লাসরুমের একটা পরিস্থিতি। ম্যাগনেটিক ফিল্ড কি? হ্যাঁ, যে জায়গাটায় বলরেখার আধার আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তা হবে কি, যে কোনো একটি চৌম্বকের এই যে সেই দুইটা মেরু এন এবং এস, তাহলে মাঝখানে কি চোখে দেখা যায়? কি আছে, কি এখানে কিছু আছে? বাতাস আছে শুধু? তো লোকাইতে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি চৌম্বকীয় বলরেখা, যেটা চোখে দেখা যায়। তাহলে বলরেখা থাকলো। এইবার এই বলরেখাকে কাটতে হবে যে জিনিস দিয়ে, সব জিনিস দিয়ে কিন্তু কাটা যাবে না, একটা জিনিস দিয়ে কাটা যাবে, সেটা হচ্ছে কি দিয়ে? এই যে পরিবাহী। নাকি লাঠি দিয়ে কাটবা বা অন্য দাসুরি দিয়ে? না, তাহলে পরিবাহী দিয়ে কি করতে হবে? কথাটা কি? কর্তন। সেন্সটা খেয়াল করো, কর্তন করা। তো কর্তন কি করে হয়? স্থানান্তর ঘটালে কর্তন হয়, স্থির থাকলে কর্তন হয় না। তখন একে স্থানান্তর, মুভ করাইতে হবে। গুড। তাহলে মুভ করতে গেলে তখন আমরা বাংলা কথা কি বলি? মুভ করাটা মানে কি? ঘোরানো। এখন একে ঘুরাইতে হবে। এই ঘুরানোর কাজটা করার জন্য আমার যে করবে, যে ঘুরানোর কাজটা, সেই হচ্ছে যান্ত্রিক। যাহা তুমি ঘুরিয়ে ফেলেছ, এইবার ভোল্টেজ ডেভেলপ হয়ে গেছে। ওই ঘুরানো থেকেই এসছে হচ্ছে ঘূর্ণায়মান, এবং যেটাকে যান্ত্রিক শক্তি বলা হয়। কথা কি বোঝা গেছে? তাহলে এই জন্য আগে যান্ত্রিক শক্তি তৈরি করতে হবে, সেটা আবার কি স্থির না, কিন্তু ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি। সেই ঘূর্ণায়মান যান্ত্রিক শক্তি কি কাজে লাগবে? আমার ওই যে পরিবাহীকে ঘুরাইতে হবে। তুমি একা একা কতক্ষণ ঘোরাবে? এটা সম্ভব নাকি? এটা সম্ভব না। যাই হোক, তাহলে সেই ঘোরানো থেকে আসবে ঘোরানো যান্ত্রিক শক্তি, ওখান থেকেই তৈরি হবে আমার ভোল্টেজ। যে ভোল্টেজ থেকে আমি কি শক্তি প্রয়োগ করে ওটা তুলেছি বা ঘুরিয়েছি, তার উপরে নির্ভর করবে পাওয়ার। আমি একটু সহজে বলি পাওয়ারের আর একটা সেন্স। এতগুলো ছেলে আছে, গায়ের শক্তি কার কি কেমন, কি দিয়ে বোঝা যাবে বলো তো? গায়ের শক্তি আমি বুঝবো কি করে? বল প্রয়োগ করে না, এটা হচ্ছে কাজের ধরন মাত্রা দেখে। ওই যে ধরো এতগুলো চেয়ার আছে, দেখা যাচ্ছে এতগুলো ছেলের চেয়ারকে টানতে বলেছি, একটা ছেলে 5টা চেয়ার, একটা চেয়ার, একটা 10 জন, তোমরা সব চলে গেছো। এখন আমি কি দেখবো? 10টা চেয়ার কে টানবে, 5টা চেয়ার কে টানবে? তার মানে যে বেশি টেনেছে তার গায়ে কি শক্তি বেশি। তখন 10টা কেটে নিয়েছে, মিস্টারে অমুক জন টেনেছে, তাহলে ওর গায়ে শক্তি বেশি। পরিমাপটা হইল কি? সে পরিমাণ দেখে। তো পাওয়ার বা শক্তি তার কাজের ধরন দেখে যেমন পাওয়া যায়, ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ওই ভোল্টেজ যে
মানের উপরে নির্ভর করে তার পাওয়ারের পরিমাণটা কতটুকু সেটা। আমার কথা কি ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটা আমি অল্টারনেটর বা জেনারেটর মাধ্যমে ডেভেলপ করলাম, করার পর এখন শক্তিটাকে কি করতে হবে? নিয়ে যেতে হবে নাকি ভেড়াখানাতে রেখে দেবো? নিয়ে যাওয়ার জন্য তখন তোমার লাগছে ওই ট্রান্সফরমারের মাধ্যম, তখন তোমার লাগছে নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো সব লাগে। মূলত আমরা কিসের মাধ্যমে নিয়েছি? তারের মাধ্যমে শক্তির স্থানান্তর ঘটায়। এই যে তারের মাধ্যমে যে শক্তির স্থানান্তর ঘটায়, সেই তারের মাধ্যম সমূহ কি ধরনের হতে পারে, কিভাবে আসতে পারে, তার বিষয়াদি নিয়ে আমাদের চিন্তা। আমি মনে হয় একটুখানি বলেছিলাম যে যে কোনো জিনিসের একটা প্রোডাকশনের স্থানান্তর, সেটা হচ্ছে প্রোডাকশনের পরিবহন। কিন্তু কথা কি বোঝা যাচ্ছে কিছু? যে প্রোডাকশনের স্থানান্তর, আমার এখানে সামথিং কিছু প্রোডাকশন হচ্ছে, র ম্যাটেরিয়ালস হিসাবে সে যা হয় হোক, তার পরিবহন করবো। মানে কি সেই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো। নিয়ে যেতে গেলে দেখবা যে মানুষ হিসাবে তোমার প্রাথমিক চিন্তা ভাবনা যেটা হবে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার মধ্যস্থকারী বা মাধ্যম বিভিন্ন রকমের জিনিস হতে পারে। তুমি যেটাকে সিলেকশন দাও না, আন্দাজে দাও, যেটাকে তুমি সিলেকশন দিচ্ছ না, যে এই জিনিসটাকে এখান থেকে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, এই জিনিসটার মাধ্যমে, এই যে কথাটা বলছো, এটাই হচ্ছে চিন্তা ভাবনার ফসল। ইলেকট্রিক্যাল পাওয়ার ভেড়ামারাতে তৈরি হচ্ছে। আমার সামনে অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে নিয়ে গেলে পারে অর্থনৈতিক সাশ্রয়িতা লাভ হবে, সেই পদ্ধতি বলতে পারা, এটাই হচ্ছে এই অধ্যায়। কথা মনে এখনো ক্লিয়ার হয়নি। শক্তিটা উৎপাদন হলো, আমি বললাম যে আমার সামনে এই শক্তিটাকে এখান থেকে এই জায়গাটা নিয়ে যেতে গেলে অনেকগুলো পদ্ধতি আছে। তুমি কোনটাতে নিয়ে যাবে, তুমি তো একটা সিলেকশন দেবা যে আমি এতে নিয়ে যাবো না এতে নিয়ে যাবো। তাহলে আমি আন্দাজে কি করে সিলেকশন দেবো? তার একটা হিসাব নিকাশ থাকবে না? সেই হিসাব নিকাশটা করার জন্য এই অধ্যায়। কতটা বুঝতে পারছো? সিম্পলি আগে একটা জিনিস চিন্তা করে দেখো, প্রতিটা জিনিসের প্যারালাল কিছু উদাহরণস্বরূপ সমাজে আমাদের অনেক জিনিস অবস্থান করছে। এই কথাটা বোধ হয় এখনো অনেকে ক্লিয়ার হতে পারেনি। আমি যদি আর একটু ভেঙে চুরি বলি তাহলে ক্লিয়ার হবে। মনে করো এখানে ইটের খামাল আছে, খামাল তো বোঝো, এটা বোঝো না, এক জায়গায় অনেকগুলো ইট গচ্ছিত করা আছে। এখান থেকে ওই ধরো বাবুডালি গেটে নিয়ে যেতে হবে ইটটাকে, অনেক ধরো 10-20 হাজার ইট নিয়ে যাবা। এই জায়গাটা মনে করো ওই যে ইটের ইট তৈরি করে কোনো একটা জিনিস, হ্যাঁ ফাটা মাটা যাই হোক, তুমি নিয়ে যাবা, তোমাকে বলা হয়। আর তোমার এই নিয়ে যাওয়ার জন্য তোমার চোখের সামনে অনেক জিনিস আছে না, ভ্যান আছে, রসিমন আছে, পরিমন আছে, ভটভটি আছে, ট্রাক আছে, তারপরে আরো অনেক জিনিস আছে। আর তুমি কোনটাকে দিয়ে নিয়ে যাবা? তুমি দেখো এই ভেতরে চিন্তা করবা যেটা আমার অর্থনৈতিক সাশ্রয়ী হবে এবং সময়ের ভেতরে পৌঁছাইতে পারবে, আমি সেই জিনিসটাকে বেছে নেব। নাকি মাথায় করে নিয়ে যাবা? হ্যাঁ, মাথায় করে নিয়ে গেলে স্থানান্তর হবে ঠিকই, কিন্তু মানসম্মত হবে না, অর্থাৎ আমার যা প্রয়োজন তা মেটাতে পারবে না। কতক্ষণ লাগবে বা চিন্তা করে দেখো। এই যে কথাটার উদাহরণটা দেওয়া হচ্ছে, যে আমি যেমন কোন বস্তুকে স্থানান্তরের জন্য এই ধরনের চিন্তা ভাবনা করি, ওই ইলেকট্রিক্যাল পাওয়ারকেও এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে গেলে এই নসিমন পরিমন ভটভটি ইত্যাদি নাই, কিন্তু আছে। তারা কারা? তারা হচ্ছে এই ধরনের দুইটা তারের মাধ্যমে, তিনটা তারের মাধ্যমে, চারটা তারের মাধ্যমে। এইবার মাধ্যমের আগে একটুখানি বলি, একই জিনিসের ইঞ্জিন কিন্তু দুই রকমের আছে, ডিজেল ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন আছে, এটা বোঝো কিনা? আবার ব্যাটারি চালিত আছে, তা বোঝাচ্ছে না, সেও কিন্তু শক্তি প্রদান করে। ব্যাটারি চালিত আছে, ডিজেল ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন আছে। এখন আমাদের ডিজেল আর পেট্রোল আমাদের হচ্ছে এই শক্তি
এই দুইটা ডিসি and AC। এই দুইটা কথা যদি এর আগে লাগিয়ে দিই, আবার এই তিনটা দুইটা সিস্টেম আছে, এই যে এসি দুইটা, এসি তিনটা, এসি চারটা, দেখো তিনটা রকম হয়ে গেল। আবার যদি এর গায়ের সাথে লাগিয়ে দিই ডিসি, ডিসি দুইটা, ডিসি তিনটা, ডিসি আর চারটা হয় না এই। তাহলে এখন পদ্ধতি কি হলো? 1 2 3 4 5, এভাবে বুঝতে পারছ না? তাহলে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে আমার চোখের সামনে নসিবন করিবনের মতো পাঁচটা পদ্ধতি আছে। এইবার আমি তোমাকে বললাম যে ভেড়ামারায় যে 100 মেগাওয়াট পাওয়ার তৈরি হচ্ছে, এখন তুমি কোন পদ্ধতিতে কুষ্টিয়াকে নেবে? এবার বলো, এই পাঁচটার ভেতরে কোনটাতে তুমি ভেড়ামারা থেকে কুষ্টিয়াতে পাওয়ারটাকে নিয়ে আসবে? এই যে পাঁচটার ভেতরে যেটা সাশ্রয় হবে, তাহলে কথা হচ্ছে তুমি কিন্তু বলতে পারলে না, তুমি শুধু চিন্তা ভাবনা ফসলটা বললে যে পাঁচটার ভেতরে যেটাই সাশ্রয়ী হবে আমি সেটাতে পাওয়ারকে স্থানান্তর করব। এখন এই যে বলতে পারা, এই যে বলতে পারা যে কোন পদ্ধতিতে নিয়ে যাব, এই বলতে পারার জন্য খেয়াল করে কথাটা কিন্তু কি করে আন্দাজে বলবো নাকি লটারি পাবো? এইবার ওই যে ক্যালকুলেশনটা করবা না, সেটাই তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটাই তোমার বুঝা গেছে। তাহলে এইগুলো টপিকসের জন্য আমরা যে পদ্ধতিতে সাশ্রয়ী হবে ওইটা বলবো যেটা, সেটার জন্য আমরা অধ্যায় ভিত্তিক আলোচনায় বেছে নিয়েছি আয়তনের তুলনা করা। আয়তন সম্বন্ধে জ্ঞান বলুন। আয়তন অর্থাৎ তার দৈর্ঘ্য, প্রস্থ, সেট, হ্যাঁ, এইগুলোর উপরে হিসাব নিকাশ করে আমরা যেটাতে কম পাবো সেটাতে বলে দেবো যে এই পদ্ধতিতে আপনি শক্তিটাকে। বোঝা গেছে কথা? আগে তোমাদের গত ইয়েতে যেখানে যা যেটুকু লেখা আছে ওই জায়গাটা একটু তোমরা ঝালিয়ে নিয়ে আসো। আমি আজকে শুধু একটা দেখাই দিচ্ছি, পুনরাবৃত্তি করার ইচ্ছা মানসিকতায় তোমরা করবা কি, এটাকে তোমাদের গত বছর, গত দিন না গত বছর যেখানে যেভাবে লেখা আছে বা যাই হোক, যতটুকু যা হালকা করে মনে পড়ে তার উপরে ভিত্তি করে তোমরা সেই জায়গাটাকে একটু ঝালাই। আমি এখন একটুখানি তোমাদের সেই ঝালাই করার জন্য বিষয়টাকে কিভাবে করবা তার একটু আলোচনা করছি, একটু দেখো। আচ্ছা, আমরা একটু খেয়াল করছি, তাহলে আমার তো একটা হিসাব শিখতে হবে। খেয়াল করো, আমরা কি করছি, শক্তির স্থানান্তরের জন্য বিভিন্ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির ভেতরে এই পদ্ধতিতে শক্তিটাকে স্থানান্তর ঘটাইতে হবে এটা বলতে পারার জন্য একটা হিসাব নিকাশের ধারাবাহিকতা আমাদের আছে। ওই ধারাবাহিকতার মাধ্যমেই আমি কেবলমাত্র বলতে পারবো যে এই পদ্ধতিতে আপনার শক্তিটাকে স্থানান্তর করে। এইটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং, এটাই কিন্তু মূল ইঞ্জিনিয়ারিং, বলতে পারা। না হলে হবে কি আন্দাজ, ওই ওখানে ওইভাবে আছে আমি ওখানে এইভাবে নিয়ে যাচ্ছি বিষয়টা। এটার জন্য ইঞ্জিনিয়ারিং দরকার নেই, এটা একটা সাধারণ লোকের কথা। আমি এই ধরনের দুইটা টপিক লিখলাম, ডিসি দুইটা, মনে করে পাঁচটা নাই, আমার কাছে আছে দুইটা, আগে দুইটা দিয়ে শিখে নিই।
কথাগুলো যেহেতু আমাদের হাতে আবার সময় কম, তো খুব বেশি ডিটেলসে যাওয়ার কিন্তু সুযোগ নাই এখন। এই জন্য একটু বলছি বিষয়গুলো ঠিক করি। ডিসি 2 তার ও এসি 3 তার, মানে তার আগে একটা কথা লাগিয়েছি 3 ফেজ। 3 ফেজ না হলে 3 তার হয়। কথা বোঝা গেল? এই 2টার ভেতরে মনে করো 5টা নাই, তোমাকে 2টা বললাম, তাও তুমি যদি না জানো তুমি বলতে পারবা যে কোনটাতে নিয়ে যাবো আমি। আর যদি একটা থাকে তাহলে তার কোনো হিসাব নিকাশের দরকার নেই। আসি একটা তার আমি আবার হিসাব করবো, ওতেই যা হতো বিষয়টাই তার। এখন কোনটাতে নিয়ে যাবা এর জন্য হিসাব নিকাশের দরকার আছে না? এইবার সেই হিসাব নিকাশ কিভাবে করতে হবে, কিভাবে করা হয়, তা কিছু কথা আমি দেখো বলছি। অসুবিধাটা কি, এইগুলো তো বইতে পাবা তুমি, সবই আছে। বোঝার জন্য তোমার তো আগে নিজেকে অবগত হতে হবে। বইটার এত ডিটেলস তোমার কিছু বলবে না। তো আমরা এই জিনিসগুলো যেগুলো আমি বলছি, এইগুলো হচ্ছে যাতে ওই অধ্যায়টা পারা যায়, সেই জন্য আমরা এইভাবে জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করেছি। খেয়াল করে বা সবাই, করার একটা প্রক্রিয়া তো আমাকে জানতে হবে। যে কোনো জিনিস কিন্তু একটা প্রক্রিয়া, যোগ করতে হলেও তার কিন্তু একটা প্রক্রিয়া আছে, বিয়োগ করতে হলেও তার একটা প্রক্রিয়া আছে। আমি যখন এই আয়তনের তুলনা দিতে যাবো, এই প্রক্রিয়াটা কি কি ধরনের করতে হবে আমার, আমি এখানে হঠাৎ করে কিছু কথা লিখলাম, এর মাথা মুন্ডু নাই। প্রশ্ন, চিত্র, ভোল্টেজ, পাওয়ার, কারেন্ট, লস, যে অধ্যায়টায় আমি এখন আসি, একটা নিশ্চিত প্রশ্ন যেমন বলেছি, কিন্তু অবগত হওয়ার অনেক দিক আছে। কোন একটা দিকে যদি তোমার একটু ভুল হয়ে যায়, ওরা পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, তুমি অ্যাটেনশন থাকলে একটু বুঝে কাজ করলে তোমার ভুল কম হবে। আর তুমি যদি অবুঝ হয়ে আন্দাজে গুলি মারো, তাহলে তো সেটা আলাদা বিষয়। প্রশ্ন, চিত্র, ভোল্টেজ, পাওয়ার, কারেন্ট, লস, এখানে টপিক কয়টা? 2টা। এই 2টার ক্ষেত্রে এতগুলো কাজ সম্পূর্ণ করতে হবে, এটা তোমার প্রথম কাজ। কি বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ডিসি 2 তার, তাহলে আমি এই ডিসি 2 তার এইটা হচ্ছে এই কথা প্রশ্ন। অনেক সময় আমরা প্রশ্নতে কি লেখা আছে ভালো করে পড়ি না। লেখা আছে ডিসি 2 তার, ও লেখছে ডিসি 3 তার। বলা আছে 3 ফেজ 3 তার, ও লেখছে এসি 3 ফেজ 4 তার। কি পড়েছে আর কি বুঝেছে লাস্টে এসে মাথায় ঠান্ডা দেয়। আগে 3 তার লেখা আছে, আমি খেয়াল করি, আমি তো মনে করছি 4 তার। ওই যে মনে করেছো তুমি, ওতেই তোমার কাম সারা। এই ডিসি 2 তার এই প্রশ্ন বলতে এটাকে বোঝানো হচ্ছে, এটা তো বোঝা গেল। তারপরে কি লেখা আছে? চিত্র। তার মানে চিত্রটা কেমন হয়, চিত্রটা একটু ডান দিকে আঁকা। এই হচ্ছে আমার ডিসি, চিত্রকে বোঝানো হচ্ছে। তার কয়টা? কি হয়েছে? বোঝা গেল কথা? এই যে ধারাটা দেখাচ্ছি, এটা যদি এখন এসি 3 ফেজ 3 তার লিখতাম, অবস্থা ভেদে কথা অনুযায়ী চিত্র পরিবর্তন হতো, কিন্তু ধারাবাহিকতা একরকম। এইটা হচ্ছে সেই ধারাবাহিকতা। এই 1 2 3 4 5 6টা ধারাবাহিকতা যদি কারো সঠিক থাকে, তাহলে বুঝতে হবে তার হয়ে গেছে কাজ। আর যদি কোনো একটা জায়গায় চেনা জানাতে ভুল করে ফেলে, তাহলে ওখানে 0 হয়ে যাবে। অর্থাৎ এর কোনো ইভ্যালুয়েশন হয় না।
কোন একটা পদ্ধতির কোন এই 5টা বা 6টা কাজের যদি কোন একটা ভুল হয় তার কোনো ইভ্যালুয়েশন আসবে না, মূল্যায়ন হবে না, তুমি নিজেও মূল্যায়ন করতে পারবে না। কথাটা বোঝা গেছে? প্রশ্ন গেল, চিত্র গেল, এইবার কি ভোল্টেজ। এবার কি দিতে হবে আমার? ভোল্টেজ। এই যে ভোল্টেজটা যখন দেবো এটা দ্বারা কি বোঝায়? ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমামকে নিয়ে আমাদের ডিজাইন করতে হয় যে কোনো জিনিসের। হ্যাঁ, কি হলো? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমাদের একটা ভিড় পরিস্থিতি আছে কিন্তু একটা ভিড় পরিস্থিতি আছে, শুধু ভিএল, তারপরে ভোল্টেজ আছে, তারপর আরএমএস ভোল্টেজ আছে, VM/√2 মানে ওইটাই তো আরএমএস। আচ্ছা একটুখানি আমরা পিছনের দিকে যাই, যদিও এগুলো আমাদের জানার দরকার, কিন্তু না বলতে পারে না কারণে অনেক সময় আমাদের আবার বিভ্রান্তি থাকে। একটা ভোল্টেজের পরিস্থিতি হচ্ছে VRMS, রুট মিন স্কয়ার ভোল্টেজ, কার্যকরী ভোল্টেজ, ঠিক আছে? এইটাকেই আমরা প্রচলিত সচরাচর ভোল্টেজ বলি, এবং যার ইন্ডিকেটিং VRMS না লিখে সরাসরি ভি লিখি। যেটা ভি লিখি ওই ভিটাই হচ্ছে VRMS। অ্যাকচুয়ালি শুধু ভি বলে কোনো কথা নেই, ভি প্রকারই হচ্ছে চারটা, চারটার ভেতরে তোমাকে একটা বলতে হবে। RMS তাৎক্ষণিক, তারপরে গড়, সর্বোচ্চ। কথা বুঝতে পারলেন? একটা ভোল্টেজের অবস্থা ভেদে মান অনুযায়ী চারটা নাম আছে। একটা হচ্ছে RMS, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে তাৎক্ষণিক, আর একটা হচ্ছে সর্বোচ্চ। বোঝা গেল কথাটা? শুধু ভি যেটাকে আমরা বলি এটা ফিক্সড। এটা কোন ভি? এটা VRMS। এইটা হচ্ছে আমার প্রচলিত। VRMS কে ভি বললে মানুষ কিন্তু বুঝতে দেখুন সেটা VRMS, এটা আলাদা করে পরিচয় দরকার হয় না। কিন্তু অন্য নামে বলতে হলে তোমাকে বলে দিতে হবে ভি ম্যাক্সিমাম নাকি ভি তাৎক্ষণিক নাকি ভি গড়। কথা বুঝতে পারছো? এখন আমি দেখো এই জিনিসটা লিখছি, কেন লিখলাম? আমি সরাসরি ভি লিখিনি, আমি কি লিখেছি? ভি ম্যাক্সিমাম। প্রশ্ন হচ্ছে যে স্যার ম্যাক্সিমাম লিখলেন কেন? আরএমএস লিখতে পারতেন, গড় লিখতে পারতেন, তাৎক্ষণিক লিখতে পারতেন, তাহলে আমি ম্যাক্সিমামটা কেন লিখলাম? যে কোনো জিনিসের ডিজাইনের ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমামটা নিয়েই কিন্তু ডিজাইন করতে হয়। আমার এই বিল্ডিংটা দেখবে যে কত বছর এটাকে বাঁচিয়ে রাখতে হবে, কত সে লোড নিতে পারবে, সর্বোচ্চটার উপরে নির্ভর করে এই গাঁথনি দিয়া। তুমি মনে করো না এই 5টা ছেলের চেয়ারে বসে আছে বিদায় এর উপরে ডিজাইন করা, এর জন্য কি এত বড় দরকার হয়? কথাটা বুঝতে পারছো? একটা সর্বোচ্চ, ওই সর্বোচ্চ কখনোই উঠবে না, কিন্তু ডিজাইন সেটা করতে হবে। এর হয়তো বলা আছে যে 1 লাখ লোক এই ছাদের উপরে দাঁড়ালেও ছাদকে ভাঙতে পারবে না, কথার কথা, কিন্তু 1 লাখ একজন হলে ছাদটা ভেঙে যাবে। ওই 1 লাখটা হচ্ছে তার সর্বোচ্চ।
ডিজাইনটা করতে হয় ওই সর্বোচ্চটার উপর। এটা হচ্ছে একটা থিমের কথা বললাম, তাহলে আমার ইঞ্জিনিয়ারিং এ ওই ডিজাইন, যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন করছি, তাহলে আমি এই জন্য এটাকে সর্বোচ্চ জিনিসটাকে দিয়ে ডিজাইন করছি। এবং দেখবা তোমাদের বিভিন্ন সাবজেক্টের কোনো আলোচনাতে এইভাবে ম্যাক্সিমাম জিনিসের উপস্থিতির ওপরে ডিজাইনটা করা আছে। তাহলে আমি কি লিখেছি? ভি ম্যাক্সিমাম। হলো তো? এখন গাণিতিক হিসাব নিকাশ করার জন্য কোন ভোল্টেজটা ব্যবহার করা হয়? সব জায়গায় বলা, হিসাব নিকাশ ইত্যাদি সব জায়গায় হচ্ছে আরএমএস। এইবার এই ভোল্টেজটাকে রূপান্তর ঘটাবো আমি ভি আরএমএস। ধরো এই ভোল্টেজটার মান হচ্ছে 10 ভোল্ট, কথা বলছি। তাহলে কনভার্ট টু ভি আরএমএস ইজ ইকুয়াল টু কত হবে? √2 দ্বারা ভাগ করতে হবে। সেটা তুমি কি করে বললে? যে বললে যে ভি আরএমএস এই জিনিসটা হচ্ছে ভি ম্যাক্সিমাম বাই √2। এই জাতীয় একটা হিসাব নিকাশ আমরা পূর্বে জানি, তার সম্পর্ক থেকে রেজাল্ট কথাটা আমরা ব্যবহার করি। এমনি তো হয়, এর পেছনে কিন্তু আবার গাণিতিক ব্যাখ্যা আছে যে কিভাবে হয়। তাহলে আমি এই মানটাকে রূপান্তর করতে হলে কি করতে হবে? এই 10কে √2 দ্বারা ভাগ করে দিলেই আমার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ভি আরএমএস, বা প্রচলিত ভি, বা যেটা হিসাব নিকাশে আমি যে ভিটাকে ব্যবহার করি সেই কথা তো ঠিক। এইবার বেঠিক কোনটা? বেঠিক হচ্ছে এই যে √2 দ্বারা ভাগ করা, এই কথাগুলো প্রযোজ্য যদি সিস্টেমটা হয় এসি, তাহা হইলে, নইলে নয়। দেখো আগে ভুল অবস্থান করেছি আমরা, যে এই ম্যাক্সিমাম এটার আরএমএস রূপান্তর করতে হবে। তাহলে কি দাঁড়ালো? ওইটাকে যদি আমি √2 দ্বারা ভাগ করে দিই, তাহলে যে মানটা হবে সেটা হবে আরএমএস। কথাটা তো তাই এসছে। খেয়াল করবে এই কথাগুলো প্রযোজ্য হচ্ছে এসি সিস্টেমের ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে নয়। খেয়াল করো কথা, কিন্তু এই যে গতানুগতিক ধারাবাহিকতায় কথা ব্যতিক্রম ঘটছে, যার জন্য আমি আলোচনায় নিয়ে আসছি। এটা কোন সিস্টেম? ডিসি। এটা কি লেখা? ম্যাক্সিমাম। তাহলে ভি আরএমএস এর রূপান্তর করবো, তাহলে কথা কি হবে? যাহাই ভি আরএমএস তাহাই ভি ম্যাক্সিমাম। এর আর কোনো তাৎপর্য নেই। যদি এটা এসি হতো, এইবার একজনের ভাগ হইল আর একজনের ভাগ হইল না √2 দ্বারা। এর মূল জায়গাটা কি? মূল জায়গাটা কি? কোথা থেকে হিসাব নিকাশে এই জিনিসটা এসছে? ডিসি নো অ্যাঙ্গুলার ফেজ ডিফারেন্স, কোন কৌণিক ব্যবধান নাই। ডিসি এবং এসি পার্থক্য আছে না? তাহলে ডিসি চলার পথ এমন, আর এসি চলার পথটা হচ্ছে তার ক্ষণে ক্ষণে বিভিন্ন কোণ সৃষ্টি করে তার অবস্থান। তার মানে এই জায়গাটা, এটা প্যারালাল লাইন, এখানে কোণ হচ্ছে 0, আর এর কোণ হচ্ছে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মান। বুঝতে পারছো? ওই কোণ নাই বিধায় ওর ওই √2 কোন হিসাব নিকাশ ওর আসে। ও বাদ, যাহাই ভি ম্যাক্সিমাম তাহাই ভি আরএমএস, ওই তাহাই সব। কতগুলো আরে কোণ না থাকলে তো এই জিনিসগুলো আলোচনা হবে না। ফেজ কোণ থাকলে তো ওরা আলোচনা আসবে, নইলে আজ আলোচনাতে আসবে না। তাহলে কি হবে? এটা মানে সবগুলোই হয়ে যাবে। কখন? যদি কোণ না থাকে। আমরা কি জানি? ডিসি তে এই বিষয়টা কোণ না থাকে, কোণ শূন্য।
ঘূর্ণয়মান অবস্থানে ইত্যাদি, যার জন্য রুট দ্বারা ভাগ করার কোনো বিষয় না। এসি যদি আমি লিখতাম, এসির যদি বিষয় হতো, তাহলে কিন্তু রুট দ্বারা ভাগ করার বিষয় চলে আসবে, না হলে তুমি আরএমএস রূপান্তর করতে পারবে না। কথা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে এখন ডিসিতে আমরা কি পেলাম? যাহাই ভি ম্যাক্সিমাম, তাহাই ভি, তাহাই ভি আরএমএস, তাহাই ভি গড়, তাহাই ভি তাৎক্ষণিক। ক্লিয়ার হয়েছে তো? দেখো এই এত কথা, এটা কি তোমার ওই অনলাইনে ওই মোবাইল দিয়ে বইলে কি কখনো সম্ভব? এটা হয়। তারপরও দেশ কতক্ষণ তোমাদেরকে বসিয়ে রাখবে? কিছু তো একটা করতে হবে যার জন্য। তাহলে কোষ্ঠ গেল, চিত্র গেল, ভোল্টেজ গেল। এইবার ওই যে বলেছিলাম, ভোল্টেজ উৎপাদনের উপরে ভিত্তি করে আবার পাওয়ার নির্ধারিত হবে। এইবার পাওয়ার বল, এবার পাওয়ারের সমীকরণে আমরা কি জানি? প্রথমত হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট, এটা লিখলাম। ভোল্টেজ লিখলাম আর কারেন্ট লিখলাম। আর একটা জিনিস লিখতে হবে অভ্যাসগত কারণ জানার জন্য। ওই যে কোন কোন করছো না তুমি, কোন কিন্তু একটা মেজর ফ্যাক্টর ডিসি এবং এসি ক্লাসিফিকেশনে। আমরা ডিসি আর এসির মধ্যে পার্থক্য কি? ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেটিভ। এটা কিন্তু কোনো পার্থক্য না, এটা বলে তুমি অ্যাপ্লিকেশনের পার্থক্য। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তোমার ওই পার্থক্যতে কোনো কিছু দাঁড়াবে? ওটাই আছে ওই পার্থক্যে। তাহলে এর কোন শূন্য, এর কোন আছে, এই কোন শূন্য আর কোন আছের উপরে অনেক কথা। অনেক কথার ভেতরে আবার আমরা একটা মৌলিক কথা নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ আদর্শ কথা, যেটা আমার খুব কাজে লাগবে। এটা হচ্ছে এই জিনিস লিখছি না আমরা, কস থিটা, মানে কোণের উপরে ভিত্তি করে তো কস আর সাইনের বিষয়। এখন তুমি যাও এখানে, এটা কোন সিস্টেম? এবার কোণ কত? 0। আবার এই লাইনটা লিখলাম ভি আই কস কত লিখবো? 0। এইবার তারপরে কি আসছে? কস 0 1 0 নাকি? এইবার আমরা প্রচলিত দাগাঙ্কের যে কথাগুলো মারাত্মক ভুল, দোষণীয়, অপরাধ স্বরূপ কথা বলে থাকি। ডিসিতে পাওয়ার ফ্যাক্টর কত বলো? এই যে পাওয়ার ফ্যাক্টর 0, এর কোনো পাওয়ার ফ্যাক্টর নাই। ডিসি কি কোনো পাওয়ার ফ্যাক্টর নাই, ডিসি পাওয়ার ফ্যাক্টর 0। এই দেখো এখানে ওই যে বলছি না, বুঝাতেই হচ্ছে তোমরা ভুল বুঝছো। ডিসি পাওয়ার ফ্যাক্টর কি 0 নাকি? না স্যার, 0 হলে তো পাওয়ারই 0 হয়ে যাবে। তাহলে পাওয়ার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ডিসি পাওয়ার ফ্যাক্টর আজীবন অ্যাবসলিউটলি 1। আমরা কি ভুল, এই যে এখনই ভুলটা বললে, তাহলে 5 দিন পরে তো এই ভুলটা বলা অত্যন্ত স্বাভাবিক। ডিসি পাওয়ার ফ্যাক্টর করো, ডিসি পাওয়ার ফ্যাক্টর ইউনিট 1 নট 0। কোন শূন্য? পাওয়ার ফ্যাক্টর শূন্য না। তোমাকে বলতে হবে কোন শূন্য, পাওয়ার ফ্যাক্টর শূন্য না, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। ডিসি পাওয়ার ফ্যাক্টর যেমন বলি আমরা, ডিসি পাওয়ার ফ্যাক্টর নেই স্যার, এই কথাটা ভুল। ডিসি পাওয়ার ফ্যাক্টর আছে কিন্তু ফিক্সড মান 1। এই একই জাতীয় ধ্রুবক বিধায় ও থাকেই বা কি? কেউ বলে নাই, কেউ বলে দরকার নেই, হ্যান ত্যান ইত্যাদি। মানে যেহেতু ধ্রুবক, ও এক হচ্ছে ধ্রুবক, মানে ডিসি মানে একই, ওটা নো চেঞ্জ। আর এসি হলে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু কোন আসা যায় আর এর যে কোন নাই। তাহলে আমরা একটুখানি কারেকশন করে নিচ্ছি, ডিসি পাওয়ার ফ্যাক্টর নেই না, ডিসি পাওয়ার ফ্যাক্টর আছে, মান 1। এটাকে আমরা এই 1 সবসময় সব জায়গায় ডিসিপি প্রযোজ্য বিধায় এটাকে আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করে নিই। তাহলে কেউ কিন্তু কখনো নেই কথাটা বলবা না, বলবা যে আছে, মান হচ্ছে 1। তাহলে পি ইজ ইকুয়াল টু, এত বিশ্লেষণের দরকার নেই, তুমি সরাসরি এইটা লিখবা ভি আই। এবার এই ভিটা কি ভি? এটা আরএমএস ভি, তাই তো? তাহলে আমার চিত্রের ভিটা কি? ম্যাক্সিমাম। তাহলে এখন এটাকে ম্যাক্সিমাম করব, তাহলে কি লিখতে হবে? শুধু ভিএম লিখতে হবে। এই শুধু এখানে এম লিখে দিলে
গেছে? হ্যাঁ, যে যেহেতু ডিসি তার মানে যাহাই ভি তাহাই ভি ম্যাক্সিমাম, বা এইভাবে বলতে পারি ম্যাক্সিমাম মানেই হচ্ছে ওটাই হচ্ছে আরএমএস। আর আরএমএস ম্যাক্সিমাম তাৎক্ষণিক গড় এগুলো তো ডিসির ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু হিসাব নিকাশে মানটা আসে বিধায় আমাকে কথাগুলো বলতে হচ্ছে। তাহলে কতদূর পর্যন্ত গেল? প্রশ্ন গেল, চিত্র গেল, ভোল্টেজ গেল, পাওয়ার গেল। এবার কারেন্ট। কারেন্ট বলতে কি এখান থেকে আইকে বাদ করো। কারেন্ট হয়ে গেল। এবার লাস্টে কি আছে? লস। এইবার লস। লস কি দাঁড়াবে বলো? হ্যাঁ, আগে আমি এটা লিখে নেবো, আই স্কোয়ার আর। লস, এটা একটু ভেঙে বলে দিই, এই জিনিসগুলো একটু প্রয়োজন আছে। লস ইহাও একটি পাওয়ার। প্রথম চেনা যাবে, লস ইহাও একটি পাওয়ার। কেবলমাত্র লস নামকরণের সার্থকতা হচ্ছে এই পাওয়ারটা পাওয়া যায় না, নষ্ট হয় না, হয়ে যায়, ব্যবহার হয় না, যার জন্য এইটাকে আমরা লস বলি। যে পাওয়ারটা পাওয়া যায় না ওইটাই হচ্ছে আমার লস। তাহলে মূলত হচ্ছে এভাবে একটু পাওয়া, কিন্তু আমি পাবো না। ঠিক ওই লসের সমীকরণ আমরা লিখছি কি? আই স্কয়ার। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, ঠিক তো? এইবার আমরা এখানে যা ব্যবহার করেছি সেই মানগুলো নিয়ে এসে যদি বসাই, আয়ের মান কি লিখেছি? পি বাই পি বাই তাহলে কি আসলো? হ্যাঁ, পি স্কয়ার বাই ভি ম্যাক্স স্কয়ার আর। দেখো তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা? আরো একটু কথা আছে, আগে এই মৌলিক পদটাকে ঠিক করে নিচ্ছি, এরপরে আনুষঙ্গিক। এইবার আনুষঙ্গিক একটু বলি। এই জায়গাটা একটা সংখ্যা হবে, সেই সংখ্যার দুইটি গাণিতিক বিষয়, হয় দুই না হয় তিন, এর বেশি আর হয় না। হয় দুই হবে নাই তিন হবে। তার কয়টা তার লেখা আছে এখানে? আবার তিন হলেই যে তিন হবে তার কিন্তু কোনো মানে নেই, হতেও পারে নাও পারে। এটা কিন্তু বোঝার বিষয়। কি বললাম আমি? তারের সংখ্যা দুই মানে দুই, তিন মানে তিন, চার মানে চার। কথাটা তো এইভাবেই সবার জবাব হওয়ার দরকার যে দুই তার মানে দুই, তিন তার মানে তিন, চার তার মানে চার, পাঁচ তার মানে পাঁচ। এখানে তো শেখানোর কিছু নাই, কিন্তু যদি আমি বলি এমন যে না দুই তার মানে দুই, আবার তিন তার মানেও দুই হতে পারে, চার তার মানে তিন, তাহলে তখন তো তুমি বলবে যে স্যারে কি বলছে কেমন, তখন আবার জানার বিষয় জাগিয়ে নাকি। কথা ক্লিয়ার হয়ে দুই তার মানে দুই, তিন তার মানে তিন, চার তার মানে চার, পাঁচ তার মানে পাঁচ। এখানে তো শেখানোর কিছু নাই, কিন্তু যদি আমি ব্যাকরণ করি ভাই দুই তার মানে দুই, তিন তার মানেও আবার দুই, তখন কিন্তু বোঝা গেছে কথাটা ক্লিয়ার হয়ে কিন্তু বিষয়গুলো। সেই জন্য এখানে যখন যা শেখায় তখন আমি বলে দেবো এটা অ্যাটেনশন থাকতে। ডিসি দুই তারের ক্ষেত্রে দুই, ডিসি তিন তারের ক্ষেত্রেও দুই, ডিসি চার তারের ক্ষেত্রেও দুই, ডিসি যত তারই হোক না কেন এইটা মনে রাখা খুব সহজ। দেখো কি বললাম, ডিসির ক্ষেত্রে লসের গাণিতিক সমীকরণে সব সময় দুই, তার দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, আর যাই হোক না। তাহলে বিষয়টা কিন্তু মনে রাখার একটু বিশেষ দিক খেয়াল করে কিন্তু যেন ভুল করে ফেলে না কখনো। কারণ অনেক সময় ছেলে মেয়ে এটা বোঝে যে ছাত্র বলেছিল ডিসি দুই তার মানে দুই, তিন তার মানে তিন। এইবার আমি যে ডিসি তিন তার লিখবো ও তখন ওখানে তিন লিখবে, কিন্তু মাথা থেকে কখন ওর কথা হারিয়ে ফেলেছে যে
ছাত্র এটা বলেছিল 3 তার মানে 3, পরীক্ষার হলে কি লেখা আছে ডিসি 3 তার মানে 3 লেখছে সে। এখন ওইটুকুর জন্য তার পুরো সিস্টেমটা ইনফরমেশন দিল। তাহলে এইটুকু মনে রাখা মনে হয় সহজ হবে। ডিসির ক্ষেত্রে তারের সংখ্যা যাহাই হোক না কেন আমি সব সময় এখানে 2 ব্যবহার করব, অন্য কোনো মান নয়। এসিডটা গুলাচ্ছে না কারণ আবার একসাথে আরেকটা বললে এটা গুলাই যেতে পারে। এসির ক্ষেত্রে ব্যতিক্রম 2ও হতে পারে 3ও হতে পারে। ডিসির ক্ষেত্রে এই ব্যতিক্রমটা নাই। ডিসির এই একটা সুবিধা, ডিসি সবসময় হচ্ছে 2, আর এসির ক্ষেত্রে কি হবে চেঞ্জ হতে পারে, 2ও হতে পারে 3ও হতে পারে। কি বোঝা গেল কথাটা? তাহলে এখানে যদি সবগুলোর সামনে 2 লিখে দিই তাহলে এটা হয়ে গেল। বোঝা গেছে? আমরা কয়টা জিনিস দিয়েছিলাম এখানে? 2টা। আমাদের তো আছে 5-6টা, তো একসাথে তো 5-6 জনের ভেতরে তুলনা করা কিন্তু আলাদা আলাদা করে, যেমন এখানে এতগুলো ছেলে তুলনার বিভিন্ন দিক আছে। ওয়েটের তুলনা করা যেতে পারে, হাইটের তুলনা করা যেতে পারে, তারপরে শক্তির তুলনা করা যেতে পারে। আমি এতগুলো ছেলে বললাম যে হাইটের তুলনা করব, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেককে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা স্থানে রেখে ফিতা দিয়ে মেপে মেপে তারপরে হাইট নিতে হবে। দিয়ে আমি লাস্টে বলতে পারবো যে এতগুলো ছেলের ভেতরে সব থেকে বেশি হাইট হচ্ছে এই ছেলেটা, এই যে বলতে পারে। নাকি কথা বোঝাচ্ছে না? তাহলে আমি এখানে কয়টার তুলনা করছি? 2 জন। 2 জনের না? তাহলে এখন 2 জনের জন্য তাও তো আবার চিন্তা হবে যাকে বলবো একটা সিগনিফিকেন্ট করতে হয় না? সেই লোককে আমরা 1 এবং 2 দ্বারা সিগনিফিকেন্ট করব। মনে করছি ডিসি 2 তারের সিগনিফিকেন্ট অ্যালফাবেটিক্যালি সাবস্ক্রিপ্ট নোটেশন দিয়ে 1 দিয়ে দিই। এই যে 1। আর এসি তা লিখবো 2, যেহেতু 2টা। আর আমাদের পরীক্ষাতে বা ইয়েতে ওই 2টা পদ্ধতি তোমাকে দিবে, এর ভেতরে তোমাকে তুলনা করে বলে দিবে। এই পর্যন্ত কি কিছু বোঝা গেল কিনা? বোঝা গেছে? এখন এই ধারাবাহিকতাই থাকবে। প্রশ্নটা চেঞ্জ করে লিখবো এসি 3 ফেজ 3 তার। এটা মুছলাম, মুছে আমি লিখছি এখন এই জায়গাটাই এসি 3 ফেজ 3 তার। প্রশ্ন যেহেতু এটা, চিত্র কি ওইটাই থাকবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ করি, নাকি তো হিসাব নিকাশ করতে পারবো না আমি। এসি 3 ফেজ 3 তারের চিত্র কেমন হয় এটা আঁকানোর কিন্তু একটা শিক্ষা। আমরা সার্কিটে যে 3 ফেজ যেভাবে আঁকিয়েছিলাম, কিন্তু আঁকানোর সময় হাতটাকে একটু খেয়াল রাখবে একটা থেকে আরেকটা যেমন আনুমানিক 120 ডিগ্রি কৌণিক ব্যবধানে যেন ব্যবধান। অনেক সময় এই চিত্র আঁকানোর ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে মানে জাস্ট একটু অবজ্ঞা করে জিনিসটাকে এইভাবে আঁকিয়ে ফেলে। দেখো যেটা কিন্তু 3 ফেজ 3 তারের চিত্র না, এইভাবে আঁকিয়ে ফেলে খাতায়। মনে করে যে খুব দেখতে মনে সুন্দর লাগছে, এটা তো দেখতে সুন্দর না, এটা একটা ভুল। আমার যেটা সঠিক সেই চিত্রটা আঁকাইতে হবে, দেখতে সুন্দরের সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে আমি কি বললাম? আঁকানোর ক্ষেত্রে এই যে 3 ফেজ বিষয়টা যেন একটা থেকে আরেকটা 120 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকে সেটা আমরা খেয়াল করব। তাহলে প্রশ্ন গেল, চিত্র গেল, এটা বুঝতে পারছো? এই যে আমি যে 6টা টপিক শিখেছি এইটার ব্যাখ্যা নিয়ে আসছেন। এরপরে কি? ভোল্টেজ। ভোল্টেজ 2টা তারের মধ্যে। এবার কিন্তু এখানে ভেজাল, এটাই হতে পারে, এটাই হতে পারে, এটাই হতে পারে। বলো কোনটা নেবা?
তিনটার ভেতরে যদি জোড়া পাই না কেমন হয়? আসল ভাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওইটা হচ্ছে জোনায়েতকে বলে না, জোনায়েত হোসেন সিভিল মেইনটেনেন্স দেখবে। ওইটা আটটা সাপোজ মিলিয়ে দিল। ভোল্টেজ কোনটা নিয়ে আমি হিসাব নিকাশ করবো? আরে কোন ভোল্টেজটা নিয়ে করবো? এই তিনটা ভোল্টেজ হয়েছিল যেকোনো দিতে পারেনি। এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, এটাও একটা যে কোনো ভোল্টেজটা দিয়ে নাকি দুইটা নিতে হবে না তিনটা নিতে হবে? আরে যে কোনো একটা মানেই অপর দুইটার এমনি সাধারণ পরিস্থিতি, নাকি বোঝা গেল না? এটা মানেই হচ্ছে এটা, এটা মানেই হচ্ছে এটা। কি এই মানে বলতে কি এইগুলো কি ভোল্টেজ বলে? লাইন ভোল্টেজ। একটা থ্রি ফেজের লাইন ভোল্টেজ, এটা মাপলে যা পাবো এটা মাপলেও তাই পাবো, এটা মাপলেও তাই পাবো। তাহলে আমার এখানে তিনটা দেখিয়েছি তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষার হলে তো এই তিনটাই এই জিনিস দেখানোর দরকার নেই। তুমি করবা কি যে কোনো একটা ইন্ডিকেট করলেই এনাফ, হলো তো? এবার আমাকে কি বলা আছে না, এই ভোল্টেজটা আমাকে এই ভোল্টেজ দিতে হবে, যেহেতু ডিজাইন করছে তো আমি ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম যদি লিখি তাহলে এইটা নিয়ে তো আমি হিসাব নিকাশ করতে পারবো। তাহলে এটাকে আমার আর এস এ রূপান্তর করতে হবে। এইবার কিভাবে করব বলো? হ্যাঁ, এইবার আমার আসবে এই ক্ষেত্রে রুট দ্বারা ভাগ। তাহলে যে VRMS টা হলো সেটাই হচ্ছে আমার ভি। আমরা যে ভিটা বলি সেটাই হচ্ছে কি RMS। তাহলে ওটাই ভি। তাহলে কি আসবে? যেহেতু এসি তার মানে এখানে রুট দ্বারা ভাগ হয়ে গেল। কেন হলো? ওই যে কোণ আসে যে, বোঝা গেল কথা? তাহলে এইবার যদি আমি এই সমীকরণগুলোতে ওটার প্রতিস্থাপন ঘটাই তাহলে ভোল্টেজ এখানে কি হবে? ভি না হয়ে ভি ম্যাক্সিমাম, তারপরে একটা রুট দ্বারা ভাগ। এবার পাওয়ার ফ্যাক্টর কি শূন্য না 1? যার জন্য এখানে আর তুমি শূন্য ইন্ডিকেটিং আর করতে পারবে না। সবসময় এই কথাটা এর সাথে লেজুরি আকারে থাকবে, কারণ আমি তো জানি না। হয়েছে? এইবার এখানে একটুখানি কথা বলে নি। এই সামনে এসি এই যে এইগুলো কিন্তু মনে রাখার বিষয়। যদিও আমরা জানি, আমরা ব্যবহার করি, প্রচলিত ইত্যাদি, তারপরও আমরা কিন্তু ভুল করে ফেলি এই ইলেকট্রিক্যাল এই সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা ভাবনার আলোকে। দেখো, ইলেকট্রিক্যাল সিস্টেমে থ্রি ফেজের পাওয়ার সমান কত সমীকরণ আকারে বললে? সচরাচর, আমি বলছি সচরাচর যেটা বেশি ব্যবহার করি, √3 VLI এর cos θ। আমরা কি সচরাচর এটা সব জায়গায় পাই না? আমরা কিন্তু দেখবা বিভিন্ন জায়গায় এটা পাই, √3 VI cos θ, এটা লেখা থাকে। বিষয়গুলো বলছি কি প্রচলিত দাগাঙ্ক এই ধরনের কেন? ওই বেশি 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 ব্যবহারের আলোকে মানুষ আর একটু সংক্ষেপ করে ফেলেছে। √3 এটা লেখে, ভি এর
ELIL, আর এল কিন্তু লেখে না, সংক্ষেপ করে ফেলেছে। কেন সংক্ষেপ করলাম? কারণ এটা হচ্ছে আমার প্রচলিত, মানে এটাই বেশি ব্যবহার করি। এখন যার জন্য সংক্ষেপ করে দেখবা √3 VI cos θ এটাই 3 ফেজের পাওয়ার এর সমীকরণ হিসাবে প্রচলিত হয়ে আছে। কিন্তু √3 ছাড়াও কিন্তু পাওয়ার হয়। এইবার P is equal to 3 VI cos θ। এইবার এখানে ওটা √3, এটা 3 একই পাওয়ার কি দুইটা একই? আলাদা। ওরও পাওয়ার আর এরও পাওয়ার কিন্তু আলাদা, তাই তো না? আবারও ভুল হলো, উভয় ক্ষেত্রে পাওয়ার এক, হিসাব নিকাশ আলাদা। পাওয়ার একই কিন্তু হিসাব নিকাশ আলাদা, এটাই শিখাবো। আবার এটা সংশোধন করে নাও আগে, √3 VI cos θ পাওয়ার এই হিসাবে বা এই হিসাব নিকাশে যতটুকু পাওয়ার পাওয়া যাবে 3 VI cos θ তে একই পাওয়ার পাওয়া যাবে, এখানে কোনো পার্থক্য নেই। কিন্তু কিভাবে, এটাও তো একটা প্রশ্ন হয়ে যায়, কি রে √3 দিয়ে হিসাব করলাম তাও যে পাওয়ার, এখানে 3 দিয়ে হিসাব করছি তাও পাওয়ার। এই যে কথা হচ্ছে যে স্যার এই পাওয়ারটা হচ্ছে লাইনের পাওয়ার, এইটা হচ্ছে ফেজের পাওয়ার। তাহলে আগে এটা না শিখলে তুমি ভুল করবা। এই ভি আর ওই ভির মধ্যে পার্থক্য আছে, ওটা হচ্ছে লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট দিয়ে পাওয়ার, আর এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট। এবার কিন্তু আবার পেছিয়ে যাচ্ছে, মানে যাহাই লাইন ভোল্টেজ তাহাই ফেজ ভোল্টেজ। না স্যার, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের √3 ভাগ করতে হবে, তাহলে ফেজ ভোল্টেজ পাওয়া যাবে। আরে ও তো গাণিতিক কথা, বাস্তব কথা কি? গাণিতিক কথা বলে লাভ কি? লাইন ভোল্টেজ কি আর ফেজ ভোল্টেজ দুইটা কি এক নাকি আলাদা? আলাদা। কি আলাদা? দুইটা লাইন, এটা লাইন ভোল্টেজ, হ্যাঁ, এই যে কথা হচ্ছে এটা বিটুইন টু লাইনস, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। লাইন এন্ড নিউট্রাল সেটা ফেজ ভোল্টেজ। তাহলে এখন ওই যে বললাম হিসাব করা, এই ছেলে যে P = 3 VPIP cos θ লিখেছে, সে কিন্তু ভোল্টেজ পাচ্ছে লাইন আর নিউট্রালের মধ্যে। আর যে ছেলেটি √3 VLIL লিখেছে, সে ভোল্টেজ পাচ্ছে কিন্তু দুইটা লাইনের মধ্যে। এই দুইটা মানের তারতম্য হওয়ার কারণে রেজাল্ট দুইটা লাস্টে যে এক হয়ে যাবে, কিন্তু হিসাব কিন্তু আলাদা। দেখো 3 VPIP 3 VI cos θ লেখা থাকলে প্রচলিত মনে করতে হবে 3 লেখা মানে ফেজ ভোল্টেজ, √3 লেখা মানে লাইন। আমি যদি VI cos θ আগে 3 লিখে ফেলি, তাহলে তোমাকে ধরে নিতে হবে ভোল্টেজ কারেন্ট কিন্তু ফেজে। আর যদি √3 লিখি, তাহলে তোমাকে বুঝতে হবে ভোল্টেজ কারেন্ট কিন্তু লাইন। কথা কি ক্লিয়ার কিনা? এইবার এখানে তুমি কি করবা বলো? এটা কি কিসে আছে? লাইনে আছে। তাহলে এখন √3 বসাই দেবো নাকি? বুঝতেই পারলে না? হ্যাঁ, তাহলে √3 বসাই দিলাম। আর যদি এটা এমন হতো, তাহলে তুমি তখন কি করতে? শুধু 3। এই জায়গাটা কিন্তু তোমরা নিজেরা একটু খেয়াল করে দেখো, অধ্যাবসায়ের মাঝে আলোচনারও দরকার আছে এবং দৃঢ়তারও দরকার আছে, অর্থাৎ অ্যাটেনশনেরও দরকার আছে। একটু গোলমাল হলেই কিন্তু অসুবিধা হয়ে যাবে। যে অসুবিধাটা ভুলের যে মূল্যায়ন, তোমার কাছেও যা আমার কাছেও যা, তুমিও কোনো ইভ্যালুয়েশন করতে পারবে না, তুমি যেমন পারবে না আমিও পারবো না। যেমন কি কোন ছেলে যদি এটা 3 লিখে
কারণ সে মুখস্থ করেছে সব জিনিস, জানে না আন্দাজে মুখস্থ করেছে। এমন ছেলে তো আছে বোঝে না কিন্তু মুখস্থ করেছে, সে কিন্তু দেখেছে কোথায় বইতে লেখা থ্রি, ও থ্রি লিখেছে। আরে কার জন্য থ্রি আর কার জন্য রুট থ্রি এটা সে জানে। এইবার কি হলো, সে যদি থ্রি লেখে তাহলে কি তার এই কাজটা হলো? এই যে গোড়াতেই গলদ, রেজাল্টের পরের গুলোতে এমনি গলদ হয়ে গেছে, ওর জন্য আর তাকে সে কোনো মূল্যায়িত হবে। কি বোঝা গেল কথাটা? তাহলে এখানে আসলো আমার রুট থ্রি, এখানে কি হবে রুট থ্রি ডিভাইড বাই রুট টু আই কস থিটা। এবার এখান থেকে আই বার করলে কি হয়, রুট টু পি ডিভাইডেড বাই রুট থ্রি ডিএম কস থিটা। এটা আসবে কিনা? এইটা কিন্তু বোঝানোর পিছনে এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, মানে ধারাবাহিক ভাবে আসছে। এটাকে আমার বোঝানোর দরকার আছে যে এখান থেকে এটা কিভাবে আসছে, এটা তো মনে হয় বোঝানোর কিছু। এইবার আমি আসবো লসে, ওইটা পরে, কারণ এই পর্যন্ত আমি চলে এসেছি। দেখো কারেন্ট পর্যন্ত, লাস্টের আর একটা বাদ আছে না, সেটা হচ্ছে কি লস। লসের তো এই সমীকরণটা আমি লিখবই আই স্কয়ার আর, বোঝা গেল? দ্বিতীয় ক্ষেত্র বিধায় এখানে একটা নাম দিতে পারি টু। আর একটা অবস্থান তো এই জন্য। এইবার আই এর মানটা নিয়ে এসে এখানে বসাবো, রুট টু পি, ওই যে যেটা লিখেছি ওখানে, তারপরে কি রুট থ্রি ডিএম কস থিটা এটা লিখতে পারবো। প্রশ্ন কিন্তু ওখানে নাই, এটা ওই মান নিয়ে এসে এখানে বসানো, এটা সবাই পারবে। সংখ্যা কত হবে? এসি বলেছিলাম হয় 2 হবে নাই 3 হবে, এই কথাটা বলেছিলাম কিনা? এইবার এখানে ব্যাখ্যাটা আসছে যে 2 হবে কার ক্ষেত্রে আর 3ই বা হবে কার ক্ষেত্রে। তো ভালো করে খেয়াল করো, এটা দিয়ে আজকে এটা শেষ করবো, যেহেতু এই অধ্যায়ের এই আলোচনাটা খুব জটিল, খুব প্র্যাকটিস করতে হয়, নলেজ শেয়ার করতে হয়, কিন্তু আন্দাজে কোনো কিছু করতে হয় না, তাহলে কিন্তু তুমি ফলসে পড়ে যাবে। একদম আন্দাজে কোনোভাবেই প্রযোজ্য নয়। এসির ক্ষেত্রে আমি বলেছি হয় 2 হবে আর 3 হবে, আর ডিসির ক্ষেত্রে সবসময় 2 হবে। এসির ক্ষেত্রে 2 হবে কখন আর 3 হবে কখন? তাহলে এটা একটা প্রশ্ন আসছে। বিভ্রান্তি দুই দিকে থাকে এসির ক্ষেত্রে, একবার লেখে ফেজের সংখ্যা আর একটা লেখে তারের সংখ্যা, এটা হচ্ছে তার পূর্ণ পরিস্থিতি। মনে বুঝতে পূর্ণ পরিস্থিতি, তোমার একটা নাম আছে না, মোহাম্মদ আব্দুর রহিম সামথিং লেখে না, যে আব্দুর রহিম মন্ডল, আব্দুর রহিম অমক, আর সে শুধু মোহাম্মদ আব্দুর রহিম, এটা কিন্তু পূর্ণ পরিস্থিতি হলো না। বলে না তোমার পূর্ণ নাম লেখো। এই পূর্ণ পরিস্থিতি হচ্ছে তার দুইটা বিষয়কে নিয়ে এসি, একটা হচ্ছে ফেজ, তার মধ্যে 2 রকমের ফেজ মান আছে, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, সব থেকে বেশি ব্যবহৃত। এরপরে তার সংখ্যা দিয়ে হচ্ছে পূর্ণ পরিস্থিতি। তাহলে এসি এখানে কি পূর্ণ পরিস্থিতি? 3 ফেজ 3 তার। তাহলে 2টা পরিচয় দিয়ে তার পূর্ণ পরিস্থিতি হচ্ছে 3 ফেজ 3 তার। ক্লিয়ার হচ্ছে কথা? এইবার খুব ভালো করে খেয়াল করবা, যখন লসের সমীকরণ লিখবে তারের সংখ্যা কয়টা এটা দেখার দরকার নেই, দেখবা যে কয় ফেজ এটা কি বলা আছে। যদি বলা হয় সিঙ্গেল ফেজ তাহা হইলে 2, আর যদি বলা থাকে 3 ফেজ তাহলে 3। দেখো তো কি বললাম আমি কথাটা। এসি এই লসের ক্ষেত্রে এসে আমি যে সংখ্যাটা লিখব সেটা কিন্তু তারের সংখ্যার উপরে নয়, কিসের উপরে? ফেজের উপরে। যদি হয় 1 ফেজ তাহলে 2, আর যদি বলা থাকে 3 ফেজ
তাহলে এখন এটা কি হবে? বোঝা গেছে? দিয়ে এই সমীকরণ যা হয় তোমরা ক্যালকুলেশন করি। কথা ক্লিয়ার হলো কিনা? ফেজের উপরে হচ্ছে লসের সমীকরণের গাণিতিক যে সংখ্যাটি আসবে সেটার উপস্থিতি, সেটা কত লিখবো তার পরিচয়। দুইও হতে পারে, আমি বলেছিলাম যে দুইও হতে পারে বা তিনও হতে পারে। তা কোনটা হবে? 3 ফেজের ক্ষেত্রে 3, তাহলে 2 হবে কখন? এটা প্রশ্ন হয় না সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। কিন্তু তার সংখ্যার উপরে নয়, ফেজের এই বিষয়টা খেয়াল রাখবে। আমি আজকে এই পর্যন্ত দেখালাম। যদি বাধা বিপত্তি আপত্তি না এসে থাকে আগামী দিন এরপরের থেকে আলোচনা হবে, তোমরা এইভাবেই আসবে এবং ডিস্টেন্স বজায় রেখে বসাটা বাঞ্ছনীয়। আর যদি আপত্তিকর অবস্থা হয় তাহলে কিন্তু আসার দরকার, কারণ দেশের মৌলিক নির্দেশনার বাইরে তো আমি অবস্থান করতে পারবো না, এটা তোমাকে বুঝতে হবে আমাকে। যদি আপত্তিকর অবস্থা না আসে, জরুরি যেটা সেই আলোকে আমরা আসছি, সেটা হচ্ছে আমাদের